আচ্ছা, তো এবার একটু সিরিয়াস হওয়ার সময় চলে এসেছে। তো দেখো, র অন নেটফ্লিক্সের প্রথম এপিসোড শেষ হয়ে গেছে। সেই এপিসোডে কি কি হয়েছে সেই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো যারা সেই ভিডিওটা এখনও দেখোনি, গিয়ে সেটাকে চেক আউট করতে পারো। কিন্তু এই ভিডিওতে আমি কথা বলবো যে র হওয়ার পর এবার কিছু স্পেসিফিক সুপারস্টারের ডিরেকশন কোন দিকে হতে পারে, অ্যাটলিস্ট রাসেলমেনিয়া অবধি। যেমন তার মধ্যে পড়ছে দ্য রক, জন সিনা, রোমান রেইন্স, সিএম পাঙ্ক, লিভ মর্গান, রিয়া রিপ্লি, এদের ডিরেকশন এবার কোন দিকে যেতে পারে, তো সেটা নিয়ে এই ভিডিওতে একটু কথা বলার চেষ্টা করব। আর র দেখার পর তোমাদের মনে যত কনফিউশন তৈরি হয়েছে সেটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। তো আজকে র শেষ হওয়ার পর একটা প্রেস কনফারেন্স হয়েছিল, সেখানে আমাদের ট্রিপল এইচকে যখন জিজ্ঞাসা করা হয় আজকের শোটাকে নিয়ে, তো ট্রিপল এইচ কিছুটা এমন কথা বলেছে। তো ট্রিপল এইচ বলেছে যে আজকের শোটাকে তারা জাস্ট একটা ওয়ান অফ শো বলে দেখছিল, মানে জাস্ট একবারের জন্য একটা শো বলে দেখছিল। আজকের শোতে যা যা হয়েছে সেগুলোকে অত সিরিয়াসলি নিতে বারণ করেছে। আর ট্রিপল এইচ বলেছে যে আজকের শোয়ের সাথে স্টোরি লাইনে সেইভাবে কোনো লিঙ্ক আপ ছিল না। মেন স্টোরি লাইনে কাজ শুরু হবে নেক্সট উইকের শো থেকে। আজকের শোটাকে জাস্ট একটা প্ল্যাটফর্ম সেট করার জন্য ছিল। ডাব্লিউডাব্লিউ একটা নতুন প্ল্যাটফর্মে এসেছে, তাই ডাব্লিউডাব্লিউ যারা দেখে না তাদেরকে ডাব্লিউডাব্লিউর সাথে পরিচয় করানোর জন্য আজকের শোটা ছিল। তো আজকের শোটার সাথে স্টোরি লাইনের সেরকম কোনো যোগ নেই, তাই সেইভাবে সিরিয়াসলি নিতে না। তো দেখো, ট্রিপল এইচের কথা শুনে তো মনে হচ্ছে মানে আমরা কী ভাবতে পারি যে আজকে রক যা করেছে, কোডি রোডসের সাথে যা যা হয়েছে, আরও ব্যাক স্টেজে যা যা চলেছে, সেগুলো জাস্ট আজকের শোয়ের জন্যই ছিল। এগুলো ফিউচারে কোনো দিকেই লিড করবে না। এবার সেটা যদি হয় তাহলে সেটা তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং হবে। কিন্তু যেমন বললাম, এই ভিডিওতে আমি চেষ্টা করব যে তোমাদের কনফিউশন একটু ক্লিয়ার করার, যে যদি আজকের শোয়ের সত্যি কোনো মানে না দাঁড়ায় তাহলে তো হয়েই গেল, তাহলে ট্রিপল এইচের কথা সত্যি। কিন্তু আজকের শোতে আমরা যা যা দেখেছি সেইগুলোকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে ফিউচারে সেটা আমাদেরকে কোন দিকে লিড করছে সেটাই আমি তোমাদের একটু মানে বোঝানোর চেষ্টা করব, বা আমার কি মনে হচ্ছে সেটা আমি তোমাদের একটু বলার চেষ্টা করব। তো দেখো, শুরু করা যাক দ্য রককে দিয়ে। এবার দেখো, রককে আমরা এর আগে যখন দেখেছিলাম, কবে দেখেছিলাম, ব্যাড ব্লাডের শেষে রক এসে একটা 3-2-1 করেছিল। সেটার মানে কি আমরা কেউ জানি না। আমরা ভেবেছিলাম যখন রক আজকে রতে আসবে তখন আমরা কিছু ক্লিয়ারিটি পাবো যে অ্যাকচুয়ালি রক কি বলতে চেয়েছিল, কিন্তু সেই বিষয়ে তো আমরা কিছু জানতেই পারলাম না, উল্টে আমরা আরও বেশি কনফিউজ হয়ে গেলাম। কারণ আগের বছর রাসেলমিনিয়ার পরের দিন যখন রক রয়ের এপিসোডে এসেছিল, মানে র আফটার রাসেলমিনিয়াতে, তখন রকের সাথে কোডি রোডসের একটা কনফ্রন্টেশন হয়েছিল। আর রক এটা বলেছিল নেক্সট টাইম রক যখনই আসবে তখন সে কোডি রোডসের জন্যই আসবে। কিন্তু আজকে আমরা কি দেখলাম, আজকে আমরা এসে দেখলাম রক তো কোডি রোডসের সাথে পুরো বন্ধুর মতো আচরণ করছে। মানে তাদের সাথে আগের বছর কি হয়েছিল তাদের দুজনের মধ্যে তারা ভুলেই গেছে। রক যে কোডি রোডসকে মানে বাজেভাবে মেরেছিল, মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, সেগুলোও যেন রকের কিছু মনে নেই। এত কিছু যে চলেছিল কোডি রোডসের অ্যারাউন্ড, আর সবাই যে রক আর কোডি রোডসের একটা ম্যাচের জন্য স্পেকুলেশন লাগাচ্ছিল, সেগুলো সব রক ভুলেই গেল। আচ্ছা, রক না হয় ভুলে গেল, কোডি রোডস তো মার খেয়েছিল, কোডি রোডস তো ভুলে গেছে। কোডি রোডস তো রকের সাথে গলা মিলছে, বন্ধুর মতো হাবভাব করছে। আবার ইনস্টাগ্রাম লাইভে আমরা দেখতে পাচ্ছি কোডি রোডস একসাথে রকের সাথে বিয়ার খাচ্ছে দাঁড়িয়ে ব্যাক স্টেজে। তো এইটা কি দেখলাম আমরা আজকে? তাছাড়া আমরা আজকে আরেকটাও জিনিস দেখেছি, যে রক এতদিন যে টাইটেলটা ক্যারি করতো, যেটাকে আর কি আগের বছর হল অফ ফেমে সে পেয়েছিল, সেই টাইটেলটাও আজকে সে তার মেয়েদেরকে দিয়ে দিল। আর দেখে মনে হচ্ছে রক এতদিন যে টাইটেলটাকে ক্যারি করতো, এরপর থেকে সেই টাইটেলটা আর রক ক্যারি করবে না, মানে টাইটেলটাকে তার গিমিক থেকে রক সরিয়ে দিল। তো এরপর রকের কি ক্যারেক্টার আমরা দেখতে চলেছি? আর এছাড়া সব থেকে বড় যে ড্রিম ম্যাচ, মানে রক ভার্সেস রোমান রেইন্স, সেইটারও আমরা কিছুজন স্পেকুলেশন লাগাচ্ছিলাম। হ্যাঁ, আমরা হয়তো ভেবেছিলাম সেটা এই বছর হবে না, কিন্তু নেক্সট ইয়ার হতে পারে। রক আর রোমান রেইন্স সামনাসামনি এলো, কিন্তু রক আর রোমান রেইন্সের মধ্যেও আমরা কোনো ঝামেলা দেখলাম না। তাদের মধ্যেও সব কিছু শান্তিপূর্ণভাবে হলো। রোমান রেইন্স যখন সোলো সিকোয়াকে হারিয়ে দিল, তখন রক এসে রোমান রেইন্সকে উলাফালা পড়িয়ে চলে গেল। তো এর থেকে আমরা আজকে কি বুঝতে পারলাম, যে রকের সাথে কারোই কোনো শত্রুতা নেই, রক একদম ভালো মানুষ, রক জাস্ট এসেছে বিজনেসটাকে দেখতে। আজকের জন্য রক এসেছিল, রকের কারোর সাথে কোনো ঝামেলা নেই, বিন্দাস চলছে সব কিছু। কিন্তু অ্যাকচুয়ালি হয়তো ঘটনাটা সেটা না। এবার দেখো, রক আজকে এরকম কেন করলো সেটা তোমাদের একটু বলার চেষ্টা করি। আজকে আমরা অ্যাজ আ ডাব্লিউডাব্লিউই ফ্যান ডাব্লিউডাব্লিউইকে দেখছিলাম, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে আজকে ছিল ডাব্লিউডাব্লিউই নেটফ্লিক্সে প্রথম শো। আর নেটফ্লিক্সের সব অডিয়েন্স কিন্তু ডাব্লিউডাব্লিউই অডিয়েন্স না। আজকে এমনও অনেক অডিয়েন্স এসেছিল যারা হয়তো ডাব্লিউডাব্লিউইকে প্রথমবারের জন্য দেখছে।
এবার তারা হয়তো রককে চেনে, কিন্তু অ্যাজ আ ডাব্লিউডাব্লিউ সুপারস্টার তারা রককে চেনে না, তারা রককে চেনে অ্যাজ আ হলিউড সুপারস্টার হিসেবে। এবার হলিউডে তো রক অতটা নেগেটিভ ক্যারেক্টার করে না, হলিউডে রক সবসময় হিরোর মতোই থাকে। এবার তোমরা ভাবো, তোমরা কোনো হিরোকে সবসময় সিনেমার পর্দায় দেখে বড় হয়েছো, এবার একটা শোতে গিয়ে তোমরা হঠাৎ করে দেখলে সেই হিরোটাই বাজে কাজ করতে শুরু করে দিচ্ছে, তোমাদের কেমন লাগবে? একটু তো অদ্ভুত লাগবে না? তো আমার মনে হয় সেই কারণেই, যেহেতু আজকে নেটফ্লিক্সে অনেক নতুন অডিয়েন্স এসেছিল আর তাদের সামনে রক নিজেকে নেগেটিভ ক্যারেক্টারে পোর্ট্রে করতে চায়নি, তো সেক্ষেত্রেই রক আজকে যা যা করেছে সেই জিনিসগুলো করেছে। কিন্তু এটা বেশি দিন চলবে না, কারণ আমরা জানি যে রকের এই যে ফাইনাল বস ক্যারেক্টারটা, এটা জানাই যায় হিল ক্যারেক্টারের জন্য। মানে রক ফাইনাল বস হয়েই ছিল অডিয়েন্সের উপর টার্ন করে। তো ফাইনাল বস ক্যারেক্টারের সাথে রক তো এরকম ভালো মানুষই সবসময় করবে না। তো আজকে না হয় কালকে রক কারো না কারো উপর তো টার্ন করবেই। আর আজকের দেখে এইটুকু তো ক্লিয়ার হয়ে গেছে যে রকের টার্গেট লিস্টে এখন দুজনই আছে, এক কোডি রোডস, এক হচ্ছে রোমান রেইন্স। এদের দুজনের মধ্যে কারো একটা উপর রক টার্ন করতে চলেছে। এবার বেশি তো দেখে মনে হচ্ছে সেটা রোমান রেইন্সই হতে চলেছে। কিন্তু যেমন আমরা জানি যে রক আর কোডি রোডসের একটা ম্যাচও এখনও পেন্ডিং পড়ে আছে। আর রক কোডি রোডসের সাথে আজকে যতই বন্ধুর মতো আচরণ করুক, একটা না একটা সময় রক কোডি রোডসের টাইটেলের জন্য যাবেই যাবে। তো সেই কারণে আমার মনে হয় যে ফিউচারে আমরা রককে যখনই দেখতে পাবো, রক কিছু না কিছু গন্ডগোল একটা করতে চলেছে, যার ফলে আমরা দেখবো রক কোডি রোডস আর না হলে রোমান রেইন্সের এগেনস্টে যাচ্ছে। এবার রোমান রেইন্সের এগেনস্টে যাওয়ার তো অনেক পথ খোলা আছে, অনেক মানে সত্যি অনেক। মানে রক যা ইচ্ছা করতে পারে রোমান রেইন্সের এগেনস্টে যাওয়ার জন্য, কিন্তু কোডি রোডসের এগেনস্টে যাওয়ার জন্য তাকে শুধু একটাই কাজ করতে হবে, কোডি রোডসকে ধরে পিটিয়ে দিতে হবে, ব্যাস। আর কোনো কাজ নেই, আপনা আপনি সবাই রকের উপর টার্ন করে যাবে। তো আমার মনে হয় রক জাস্ট নিজের এই সুপারস্টার ইগোটাকে বাঁচানোর জন্য আজকে বেশি কিছু করেনি। কিন্তু যখন ধীরে ধীরে মানে বাকি অডিয়েন্সরা ডাব্লিউডাব্লিউর সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, বা যাদের ডাব্লিউডাব্লিউ ভালো লাগছে না তারা আরও ছেড়ে চলে যাবে, যাদের ভালো লাগছে তারাই শুধু ডাব্লিউডাব্লিউ দেখবে, তখন ধীরে ধীরে আমরা আবার সেই ডাব্লিউডাব্লিউর রককে ফিরে পাবো, যে ছিল কিনা ফাইনাল বস, যাকে আমরা আগের বছর দেখেছিলাম। এবার যখন রোমান রেইন্সের কথা হলোই, তখন রোমান রেইন্সের ফিউচার ডিরেকশন কী হতে পারে? এখন আমরা জানি যে সোলো সিকোয়াকে হারানোর পর এখন আর কোনো দুটো ট্রাইবেল চিফ নেই, এখন একটাই ট্রাইবেল চিফ আছে, সে হলো আমাদের ওটিসি অরিজিনাল ট্রাইবেল চিফ রোমান রেইন্স। আর সোলো সিকোয়া এখন আর ট্রাইবেল চিফ নেই। তো এর মানে কি? এর মানে কি এবার টামাটোঙ্গা, জেকব ফাটু এরা সোলো সিকোয়াকে অ্যাকনলেজ করবে না? করা তো উচিত না, কারণ অ্যাকনলেজ শুধুমাত্র ট্রাইবেল চিফকে করা হয়, আর এখন তো এই মুহূর্তে ট্রাইবেল চিফ রোমান রেইন্স। আর একটা প্রোমোতে সোলো সিকোয়াও এটা বলেছিল যে যখন উলাফালা তার কাছ থেকে চলে যাবে, আর যদি রোমান রেইন্সের কাছে উলাফালা আবার চলে যায়, তাহলে জেকব ফাটু হোক, টামাটোঙ্গা হোক, বা দ্য লেজেন্ডারি টঙ্গালোয়া হোক, সবাইকেই রোমান রেইন্সকে অ্যাকনলেজ করতে হবে, তারা অ্যাকনলেজ করতে বাধ্য। তো এর থেকে আমরা একটা ডিরেকশনই দেখতে পাচ্ছি যে এবার স্টোরিটা এইভাবেই চলবে, যে যেহেতু এখন সোলো সিকোয়ার হাত থেকে পাওয়ার চলে গেছে, তাই না চাইতো সোলো সিকোয়া, জেকব ফাটু আর টামাটোঙ্গাকে এবার রোমান রেইন্সকে অ্যাকনলেজ করতে হবে। আর এইখানেই একটা টুইস্ট আনতে পারে দ্য রক, কারণ রক যদি এবার রোমান রেইন্সের এগেনস্টে চলে যায়, তাহলে তারা আবার একটা রিজন পাবে রোমান রেইন্সকে অ্যাকনলেজ না করার। আর রক এখন নিজেকে হাই চিফ বলে প্রেজেন্ট করছে, আর রোমান রেইন্স হলো ট্রাইবেল চিফ। এবার দেখো স্টোরি লাইনে তো দেখে মনে হচ্ছে রক যেন রোমান রেইন্সের উপরে, কিন্তু আমরা জানি এইভাবে স্টোরি লাইনটা কাজ করবে না। স্টোরি লাইনে যে কোনো একজনকেই পাওয়ারে থাকতে হবে, এবার সেটা না হয় হবে রোমান রেইন্স, না হয় হবে দ্য রক। এবার যতদিন না রক রোমান রেইন্সের উপর টার্ন করছে বা রক রোমান রেইন্সের এগেনস্টে যাচ্ছে, ততদিন তো বাধ্য হয়ে সোলো সিকোয়া, জেকব ফাটু, টামাটোঙ্গা এদেরকে রোমান রেইন্সকে অ্যাকনলেজ করতেই হবে, কারণ এই মুহূর্তে উলাফালা আছে রোমান রেইন্সের কাছে। কিন্তু যদি রক রোমান রেইন্সের উপর টার্ন করে যায়, তাহলে সোলো সিকোয়া, জেকব ফাটু, টামাটোঙ্গা এরা আরেকটা সুযোগ পাবে রোমান রেইন্সকে অ্যাকনলেজ না করার, আর এইভাবে স্টোরি লাইনটা ফার্দার প্রোগ্রেস করতে পারে। তো এই একটা ডিরেকশন হতে পারে। তো এই হচ্ছে নিউ ব্লাড লাইন আর রোমান রেইন্সের পসিবল ফিউচার ডিরেকশন। আর এবার যেহেতু রোমান রেইন্স ট্রাইবেল চিফ হয়েই গেছে, তো এবার আমার মনে হচ্ছে রোমান রেইন্সের নেক্সট টার্গেট হবে রয়্যাল রাম্বল ম্যাচ। এবার স্পেকুলেশন তো এটাও আছে যে রকও রয়্যাল রাম্বলে এন্টার করতে পারে, কিন্তু আজকের হাবভাব দেখে তো রকের কিছু মনে হচ্ছে না, কিন্তু আবারও বলছি ফিউচারে এটা চেঞ্জ হবে। আর এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে রোমান রেইন্স পসিবলি এই বছর রয়্যাল রাম্বলে পার্টিসিপেট করতে পারে, কারণ সোলো সিকোয়ার সাথে তার ম্যাচের আর কোনো আশা দেখতে পাচ্ছি না। আর সোলো সিকোয়াকেই যখন সে হারিয়ে দিয়েছে, তখন জেকব ফাটু আর টামাটোঙ্গা কী বা জিনিস। তো আমার এখন একটাই ক্লিয়ার ডিরেকশন মনে হচ্ছে, যেটা হচ্ছে রয়্যাল রাম্বল। আবার এই রয়্যাল রাম্বলেও এমন হতে পারে যে রয়্যাল রাম্বলে এসেই হয়তো রক রোমান রেইন্সকে বিট্রে করে দিল। মানে এখন সব পসিবিলিটি খোলা আছে। তো এইভাবে ব্লাড লাইনের স্টোরি ফার্দার এগোতে পারে। তাছাড়া রোমান রেইন্স আজকে প্রেস কনফারেন্সেও এই কথাটা বলেছে যে রোমান রেইন্স
রক আর রোমান রিংসের ম্যাচের জন্য সবসময় প্রস্তুত, কিন্তু যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে এই ম্যাচটা হতে পারে কি না, তখন রোমান রিংস বলেছে ইন্টারনেটের কাজ করতে দাও, আমি যদি হ্যাঁ বা না বলেই দিই তাহলে আর থাকলো কি, তাহলে আর সাসপেন্স কি বেঁচে থাকলো। তাই তোমরা তোমাদের মতো স্পেকুলেট করো যে এই ম্যাচটা হবে কি হবে না, তোমরা হাইপ আপ করতে থাকো, আমি এমনি সব কিছুর জন্য রেডি, আর ফিউচারে দেখা যাক কী হয়। মানে রোমান রিংস এখনও রক আর রোমান রিংসের ম্যাচের জন্য ওপেন আপ আছে, তো এই ম্যাচটা আমরা দেখতে তো পাবোই, এই বছর হোক বা পরের বছর হোক এই ম্যাচটা হবেই, এটা তো একদম 100% শিওর। যাই হোক, এবার নেক্সট কথা বলে যাক জন সিনার। এবার জন সিনাও আজকে প্রেস কনফারেন্সে অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছিল, যেখানে একবার তাকে জিজ্ঞাসা করা হয় যে সে কি এবার 79 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, তো জন সিনা পরিষ্কারভাবে বলে যে জন সিনাও জানে যে আমাদের মধ্যে অনেকেই জন সিনাকে 79 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চায়, কিন্তু অ্যাকচুয়ালি জন সিনা নিজেকে এখন সেইভাবে দেখতে চায় না। মানে তাই বলে এই না যে জন সিনা 79 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চায় না, জন সিনা এই যে লাস্ট যে রানটা করতে এসেছে সেখানে সে ডাব্লিউডাব্লিউর কাছ থেকে কিছু ডিমান্ড করতে চায় না, মানে সে ডাব্লিউডাব্লিউকে এরকম প্রেশার দিতে চায় না বা জোর করতে চায় না যে তাকে মেইন ইভেন্ট স্পট দিতেই হবে, তাকে চ্যাম্পিয়নশিপ ম্যাচ দিতেই হবে। সে জাস্ট তার এই লাস্ট রানটাকে এনজয় করতে এসেছে, সে চায় আরেকটু বেশি সময় ডাব্লিউডাব্লিউর সাথে কাটিয়ে যেতে, লাস্টবারের মতো ডাব্লিউডাব্লিউকে ফিল করে যেতে, ডাব্লিউডাব্লিউকে এনজয় করে যেতে। তাই এই রানে যখন সে রিটায়ার হয়ে যাবে তখন জন সিনার যে গিয়ার সেটাকেও সে আর কোনোদিন পরবে না, সে শুধু অন্য মানে কস্টিউম পরে থাকবে, কর্পোরেট ড্রেস পরে থাকবে, ডাব্লিউডাব্লিউর সাথে অন্যভাবে কাজ করবে, কিন্তু রেসলিংয়ে সে আর কখনোই ফিরবে না। আর এটাই সত্যি যে এই বছরের ডিসেম্বরের পর সব কিছুই শেষ, জন সিনার জন্য পরের বছর আর নেই, পরের বছর জন সিনা সম্পূর্ণরূপে রেসলিং থেকে রিটায়ার হয়ে যাবে। তো এই বছরটাকে তাই সে মেমোরেবল বানাতে চায়, কিন্তু হ্যাঁ তাই বলে সে এই আশাটাকেও একদমই মুছে দেয়নি যে সে কখনোই 79 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবে না বা 79 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চায় না। সে বলেছে সে শুধু এখনকার দিনের জেনারেশনের যে সুপারস্টাররা তাদের থেকে কোনো কিছু ছিনিয়ে নিতে চায় না। জন সিনা চায় সে যদি মেন ইভেন্ট স্পটে যায়ও তো সেটাকে সে আর্ন করে যাক, আর সেই কারণেই জন সিনা আজকে রয়্যাল রাম্বল ম্যাচে পার্টিসিপেট করেছে। আর জন সিনার কাছে রয়্যাল রাম্বল ম্যাচটা একটা লটারি খেলার মতো, আর যেখানে লটারিতে জিততে হলে আগে লটারি খেলতে হবে, আর সেই কারণেই সে রয়্যাল রাম্বল ম্যাচে খেলতে চায় আর রয়্যাল রাম্বল জিতে রাসেলমেনিয়া অবধি পৌঁছাতে চায়। মানে জন সিনা মেন ইভেন্টে গেলেও সেটাকে আর্ন করে যেতে চায় বা সেটাকে নিজে পেয়ে বা নিজে অর্জন করে সেই অবধি যেতে চায়, আর তারপর যদি সে চ্যাম্পিয়ন হতে পারে তো তাতে তার কোনো অসুবিধা নেই। তো এটাই ছিল জন সিনার কথা। তো এর থেকে মনে হচ্ছে এই বছরের রয়্যাল রাম্বল জন সিনার জন্য স্পেশাল হতে চলেছে, কিন্তু জন সিনা জিতবে কি জিতবে না যেমন বললাম এটা নিয়ে একটা অন্য ভিডিওতে ভালো মতো কথা বলা যাবে, কিন্তু ধরে নেওয়া যাক যে জন সিনা রয়্যাল রাম্বল জিতলো না, তাহলে কি জন সিনার রাস্তা শেষ হয়ে যাবে? না, কারণ তারপরেও একটা রাস্তা খোলা আছে, সেটা হলো এলিমিনেশন চেম্বার। তো জন সিনা যদি কোনো কারণে রয়্যাল রাম্বল নাও যেতে তাহলেও জন সিনার কাছে একটা সেকেন্ড অপশন থাকবে, যেটা হলো এলিমিনেশন চেম্বার জিতে রাসেলমেনিয়ায় একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ অর্জন করার। তো এটা গেল জন সিনার ডিরেকশন। নেক্সট কথা বলা যাক রিয়া রিপ্লি আর লিভ মর্গানের ডিরেকশনের। এবার দেখো রিয়া রিপ্লি আজকে লিভ মর্গানকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়ে গেছে, এবার আমরা ভাবছি যে এবার লিভ মর্গানের কী হবে। তো দেখো লিভ মর্গানের সাথে সেটাই হবে, চ্যাম্পিয়নশিপ হেরে যাওয়ার পর বাকি সুপারস্টারদের সাথে যা হয়, মানে তাকে আবার তার এই পজিশনটাকে রিগেন করতে হবে। আর যদি কথা বলা হয় লিভ মর্গানের, তো লিভ মর্গান আগের বছর ভালো কাজ করেছে, আর আমার মনে হয় এই বছরে লিভ মর্গান পারবে, আর কোনো না কোনো সময় লিভ মর্গান আবার তার সেই মেন ইভেন্ট স্ট্যাটাসটাকে পেয়ে যাবে। আর এখন আপাতত লিভ মর্গান একটু মিড কার্ড স্ট্যাটাসেও থাকতে পারে বা মেন ইভেন্টে অন্য মেজর স্টোরিতে ইনভলভ হতে পারে, যেমন এখনও ডমিনিকের সাথে তার ব্রেকআপ অ্যাঙ্গেল বাকি আছে, জাজমেন্টের সাথে তার অ্যাঙ্গেল বাকি আছে, এরকম অনেক স্টোরি এখনও লিভ মর্গানের পেন্ডিং পড়ে আছে। তো সেই স্টোরিগুলোতে এবার লিভ মর্গান ফোকাস করতে পারে। আর রিয়া রিপ্লিও আজকে এটা স্পষ্ট করে দিয়েছে যে আজকের এই ম্যাচটার পর তার আর লিভ মর্গানের স্টোরি এখানেই ফিনিশ হয়ে গেছে, তাদের মধ্যে আর আমরা কোনো ম্যাচ দেখতে পাবো না। তো এবার রিয়া রিপ্লি কি করতে পারে, তো দেখো এর থেকে তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, তো আজকে একটা সারপ্রাইজ আমরা পেতেও পাইনি, যেটা হলো আজকে অ্যাকচুয়ালি বেকি লিঞ্চের রিটার্ন হওয়ার কথা ছিল। কোথায় রিটার্ন হওয়ার কথা ছিল? যেই স্পটে আমরা আন্ডারটেকারকে দেখতে পেয়েছি সেখানে অ্যাকচুয়ালি বেকি লিঞ্চের রিটার্ন করার কথা ছিল, যেখানে সে রিটার্ন করে রিয়া রিপ্লিকে ফেস টু ফেস কনফ্রন্ট করতো। কিন্তু যেহেতু আন্ডারটেকারকে সেই মোমেন্টে মানে রিয়া রিপ্লিকে একটা আন্ডারটেকারের সাথে মোমেন্ট শেয়ার করতে দেওয়ার কথা ছিল বা একটা প্ল্যান হয়েছিল ডাব্লিউডাব্লিউই, তো সেক্ষেত্রে ডাব্লিউডাব্লিউ বেকি লিঞ্চের রিটার্নটাকে হোল্ডে রেখেছে আর আপাতত আন্ডারটেকারকেই আজকে শো আপ করিয়েছে, যার ফলে রিয়া রিপ্লিও আন্ডারটেকারের সাথে একটা মোমেন্ট পেয়ে গেছে। আর রিয়া রিপ্লি তো বলেছে এইটা যেহেতু সে পেয়েছে তাই এটা নিয়ে সে ড্যামিয়ান প্রিস্টকেও আর কি মানে যাকে বলে খচাবে যে দেখ আমি আন্ডারটেকারের সাথে মোমেন্ট পেয়ে গেছি, তুই এখনও পাসনি। তো এই নিয়ে আর কি ড্যামিয়ান প্রিস্টের সাথে মজা করবে, কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যেখানে আন্ডারটেকার না এখানে বেকি লিঞ্চের রিটার্ন হওয়ার কথা ছিল, যেটা পরে জানা গেছে। কিন্তু যাই হোক এর থেকে আমরা বুঝতে পারছি যে ফিউচারে বেকি লিঞ্চ ভার্সেস রিয়া রিপ্লির ম্যাচেরও একটা সম্ভাবনা আছে বা প্ল্যান ডাব্লিউডাব্লিউ করে ফেলেছে। তো এবার আপাতত রিয়া রিপ্লির জন্য নেক্সট টার্গেট যে হতে চলেছে সে প্রবাবলি হতে চলেছে আমাদের দ্য ম্যান বেকি লিঞ্চ। আর এবার ফাইনালি কথা বলা যাক সিএম পাঙ্ক আর সেথ রলিন্সকে নিয়ে। তো আজকে প্রেস কনফারেন্সে উত্তর দিতে দিতে সিএম পাঙ্কও একটা কথা স্বীকার করে যে আগের বছর
খুব কষ্টে সে ড্রিউ ম্যাকেন্টায়ারের থেকে মুক্তি পেয়েছিল, কারণ ড্রিউ ম্যাকেন্টায়ার সিএম পাঙ্ককে খুব একটা সহজে ছেড়ে দেয়নি, সে তাকে নাজেহাল করে রেখে দিয়েছিল। আর আগের বছর আমরা দেখেছিলাম বেস্ট স্টোরি লাইনও ড্রিউ ম্যাকেন্টায়ার আর সিএম পাঙ্কের মধ্যেই হয়েছিল। তো ঠিক সেইভাবে সিএম পাঙ্কের মনে হয় এই বছরও সেথ রলিন্স তার পেছন অত সহজে ছাড়বে না। যদিও আজকে সে সেথ রলিন্সকে হারিয়ে দিয়েছে, কিন্তু সেথ রলিন্স আবারও সিএম পাঙ্কের জন্য আসবে, আর সিএম পাঙ্ক তার জন্য রেডি আছে। সিএম পাঙ্ক এটাও জানে যে সেথ রলিন্স এত সহজে হার মানার ছেলে না, এত সহজে সেথ রলিন্স হার মানতে জানে না, আর এত সহজে সেথ রলিন্স হার মানবেও না। সেথ রলিন্স আবারও ট্রাই করবে। তো সেই কারণে সিএম পাঙ্কের এটাই মনে হয় যে এত সহজে যেমন আগের বছর সে ড্রিউ ম্যাকেন্টায়ারের থেকে মুক্তি পায়নি, ঠিক সেইভাবেই এই বছর সে সেথ রলিন্সের থেকে মুক্তি পাবে না, আর এখনও তাদের মধ্যে গল্প বেঁচে আছে। আর আমি তো তোমাদের এই ম্যাচটা হওয়ার আগে থেকেই বলছি যে আমার মনে হয় না যে সিএম পাঙ্ক আর সেথ রলিন্স মাত্র একটা ম্যাচে মেনে যাবে বলে, এদের মধ্যে মাল্টিপল ম্যাচেস হবে। আমার মনে হয় এই রাইভালরিটা রাসেলমেনিয়া অবধিও কন্টিনিউ হতে পারে। কিন্তু আপাতত যদি সিএম পাঙ্কের নেক্সট টার্গেটের কথা বলা হয়, তো সিএম পাঙ্কের কথা শুনে এটাই মনে হচ্ছে যে সিএম পাঙ্কও আপাতত রয়্যাল রাম্বলের উপরই ফোকাস করছে, আর সিএম পাঙ্কও রয়্যাল রাম্বল ম্যাচে পার্টিসিপেট করতে চলেছে। তো আপাতত সিএম পাঙ্কের নজরে আছে রয়্যাল রাম্বল ম্যাচ, আর আমার মনে হয় সেথ রলিন্সের নজরেও এখন নেক্সট রয়্যাল রাম্বল ম্যাচই আছে। আর সেই রয়্যাল রাম্বল ম্যাচের মধ্যেই আমরা সিএম পাঙ্ক আর সেথ রলিন্সের মধ্যে কিছু একটা গন্ডগোল দেখতে পেতে পারি, যেটা তাদের নেক্সট ম্যাচের জন্য লিড করতে পারে। তো এই ছিল কিছু সুপারস্টারের ফিউচার ডিরেকশন, যেটা আমার মনে হচ্ছে হতে পারে বলে। আমি মনে করছি যে আমি তোমাদেরও অনেক কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি দেখার পর, যেগুলো তোমাদের মনের সৃষ্টি হয়েছিল। আর তোমাদেরকে আরেকটা কথাও বলে রাখি, রয়্যাল রাম্বলের এন্ট্রি প্রেডিকশন ভিডিওর উপরও কাজ করা শুরু হয়ে গেছে, সেটাও খুব তাড়াতাড়ি এই চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে, চলে আসবে। হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু চলে আসবে, কাজ অলরেডি শুরু করা হয়ে গেছে। তো ততদিন একটু অপেক্ষা করো। আর বাকি যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, এই ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করে দিয়ে যাও। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।